আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডির তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি এসএসসি অর্থনীতি ক্লাসে। তো আপনারা মোটামুটি সকলেই জানেন যে আমরা প্রথম ক্লাস মোটামুটি আমরা শেষ করে এসেছি। তো প্রথম ক্লাসে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে কিন্তু জেনেছিলাম। তো যারা যারা আমার আগের ক্লাসগুলো মিস করেছেন তারা অবশ্যই হচ্ছে আগের ক্লাসটা অবশ্যই দেখে নেবেন, কারণ প্রথম অধ্যায়ের টপিকগুলো একটার সাথে কিন্তু আরেকটা রিলেটেড। ঠিক আছে, ইকোনমিক্সের বেসিক বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছিলাম। তো আজকের এই ক্লাসটাতে মূলত আমরা আলোচনা করব কিছু অর্থনীতিবিদের ব্যাপারে, অর্থাৎ কিছু এখানে ক্লাসিক্যাল এবং হচ্ছে আধুনিক অর্থনীতিবিদগণ রয়েছেন, এবং পাশাপাশি হচ্ছে কিছু অর্থনীতির কিছু প্রকারভেদও আছে, সেগুলো আমরা দেখব। ওকে, আচ্ছা, যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলোই হচ্ছে আমরা সবচেয়ে বেশি দেখব। ওকে, আচ্ছা, তো এবার যেটা গুরুত্বপূর্ণ, আমরা এর আগেই কিন্তু আমরা দুষ্প্রাপ্যতা, অসীম অভাব এগুলো নিয়ে হচ্ছে কিন্তু আলোচনা করেছি, তো এগুলো নিয়ে আর আলোচনা করতেছি না। তো আজকের এই ক্লাসটাতে মূলত আমরা অর্থনীতির আরেকটু অ্যাডভান্স বিষয়গুলো নিয়ে জানবো, অর্থাৎ অর্থনীতিবিদদের ব্যাপারে। হ্যাঁ, অর্থাৎ যেখান থেকে মূলত হচ্ছে অর্থনীতির উৎপত্তি। ওকে, তো এখানে একটা বিষয় উল্লেখ আছে, দেখেন এটা একটু অনেক গুরুত্বপূর্ণ, এটা আন্ডারলাইন করে রাখেন। সেটা হচ্ছে ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ। ক্লাসিক্যাল বলতে এখানে যারা অর্থনীতির আপনার সূচনাটা করেছেন, অর্থাৎ প্রাচীন যুগের অর্থনীতিবিদদেরকেই মূলত বোঝানো হচ্ছে। হ্যাঁ, ওকে, তো ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ অর্থনৈতিক কার্যক্রম সরকারের ন্যূনতম হস্তক্ষেপ নীতিতে বিশ্বাসী ছিলেন। ওকে, আর অ্যাডাম স্মিথের প্রদত্ত অর্থনীতির সংজ্ঞা যেটা, এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা অনেক সময় পরীক্ষায় কিন্তু আসে। তো এই সংজ্ঞাটা অবশ্যই মনে রাখবেন। এই যে অর্থনীতি, অ্যাডাম স্মিথ বলতেছেন যে অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের ধরন ও কারণ অনুসন্ধান করে। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। হ্যাঁ, আচ্ছা, আর বলতেছে যে সম্পদকে কেন্দ্র করে অর্থনীতি গড়ে ওঠে। আচ্ছা, ওকে, তো এখানে অ্যাডাম স্মিথের হচ্ছে সংজ্ঞারও কিছু দুর্বলতাও আছে, অর্থাৎ তার যে থিওরি গুলো আছে, তার যে নীতিগুলো বা সংজ্ঞাগুলো, সেগুলোর অনেক সমালোচনাও কিন্তু করেছেন অনেকেই। আচ্ছা, যাই হোক, তবে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইকোনমিক্সের তার দেওয়ার যে সংজ্ঞাটা আছে। হ্যাঁ, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক সময় এমসিকিউ সিকিউ দুইটার মধ্যে কিন্তু আসতে পারে, তো অবশ্যই পড়ে নেবেন। আর পরবর্তীতে হচ্ছে অধ্যাপক মার্শাল। হ্যাঁ, অধ্যাপক মার্শালের যে সংজ্ঞাটুকু আছে এটাও একটু দেখে নেবেন, এটা অনেক ভালো। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এগুলো এমসিকিউতেই সবচেয়ে বেশি আসে। হ্যাঁ, যেমন তিনি বলেছেন অধ্যাপক মার্শাল যে অর্থনীতি মানব জীবনের সাধারণ কার্যাবলী কি আলোচনা করে। আচ্ছা, এরপর যেটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, হ্যাঁ, আর এখানে একটা বিষয় কিন্তু উল্লেখযোগ্য, সেটা হচ্ছে অধ্যাপক এল রবিন্স, যিনি, অর্থাৎ তিনিও একজন অর্থনীতিবিদ, তিনি হচ্ছেন একজন আধুনিক অর্থনীতিবিদ। এখন তাকে হচ্ছে কিন্তু আবার আধুনিক অর্থনীতির জনকও কিন্তু বলা হয়, এই এল রবিন্সকে। এটা অনেক সময় পরীক্ষায় প্রশ্নতে কিন্তু আসতে পারে। ঠিক আছে, ওকে, তো এসএসসি এবং ইন্টার দুইটার জন্য এটা ইম্পর্টেন্ট থাকতে পারে যে আধুনিক অর্থনীতির জনক যদি বলে তাহলে এটা অবশ্যই এল রবিন্স হবে। হ্যাঁ, আচ্ছা, তো এবার আমরা তার একটু অর্থনীতির যে সংজ্ঞাটা আছে এটা একটু আমরা দেখি। তিনি বলতেছেন যে অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য উপকরণ সমূহের মধ্যে সমন্বয় সাধনকারী কার্যাবলী আলোচনা করে। হ্যাঁ, এটা অনেক এজন্যই তিনি হচ্ছে অনেক ভালো একটা সংজ্ঞা দিয়েছেন, অর্থাৎ তিনি বলতেছেন যে অর্থনীতি এমন কিছু একটা বিজ্ঞান যেটা হচ্ছে কি মানুষের অসীম অভাব, অসীম অভাব নিয়ে আমরা প্রথম ক্লাসে অলরেডি আলোচনা করে ফেলেছি। আর বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য, দুষ্প্রাপ্যটা কি এটা অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি, তো আমরা আর আলোচনা করতেছি না। ওকে, তো প্রথম ক্লাসে দেখে নেবেন। আর উপকরণ সমূহের মধ্যে সমন্বয় সাধন, সমন্বয় সাধন এই বিষয়টা আবার কি, সমন্বয় সাধন মানে হচ্ছে নর্মাল ভাবে অ্যাডজাস্টমেন্টের যে ব্যাপারটা, অর্থাৎ আপনার যতটুকু আয় হবে তার মধ্যেই আপনি ব্যয় করবেন। ঠিক আছে, অর্থাৎ যতটুকু ইনকাম ততটুকু খরচ, সহজ ভাষায় বলতে গেলে। হ্যাঁ, তো আশা করি বিষয়টা ইজি ভাবে বুঝতে পেরেছেন আপনারা। তো এখানে অর্থাৎ আয় এবং ব্যয়ের মধ্যে সমন্বয়ের বিষয়টাই হচ্ছে কি আপনার ইকোনমিক্স। ওকে, আচ্ছা, এখানে আরো অনেক কিছুই আছে, তবে হ্যাঁ, এখানে এই বিষয়টা আপনারা চাইলে একটু দেখতে পারেন। সেটা হচ্ছে এই যে 1930 সালে 1930-এর দশকে বিশ্ব অর্থনীতির মহামন্দার প্রেক্ষাপটে ক্লাসিক্যাল এবং নব ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের বাজার অর্থনীতি কেন্দ্রিক। হুম, লেজিস ফেয়ার যেটা আছে, লেজিস ফেয়ার নীতিটি ব্যর্থতায় পর্যাবৃত।
হ্যাঁ, পর্যবসিত হয়, ঠিক আছে? অর্থাৎ লেজিসফেয়ার এটার নামটা অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক সময় আসতে পারে, তো এটা একটু দেখেন। ওকে, তো এবার আমরা একটু আসতেছি মূলত হচ্ছে অর্থনীতির কিছু প্রকারভেদ নিয়ে, হ্যাঁ? কারণ অর্থনীতির কিছু শাখাও কিন্তু আছে, ঠিক আছে? তো আমরা নর্মাল ভাবে অর্থনীতির যে সমস্যাগুলো সেগুলো অলরেডি আমরা জেনেছিলাম প্রথম ক্লাসে। ওকে, তো এই ক্লাসটা মূলত হচ্ছে আমরা জানবো যে ব্যষ্টিক সামষ্টিক যে অর্থনীতিটা আছে সেটা। ওকে, আচ্ছা, তো নর্মাল ভাবে অর্থনীতির যে শাখা আছে সেটা হচ্ছে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আপনার ব্যষ্টিক অর্থনীতি, আরেকটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি, হ্যাঁ? ওকে, ব্যষ্টিক অর্থনীতিটাকে বলা হচ্ছে মিক্রো, অর্থাৎ মিক্রো ইকোনমিক্স, আর একটা হচ্ছে আহ, আচ্ছা মাইক্রো ইকোনমিক্স, আর একটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক্স যেটা আছে সেটা। আচ্ছা, এই দুইটার সংজ্ঞা অনেক সময় পরীক্ষায় আসে, তো এটা একটু গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে দেখেন, ব্যষ্টিক অর্থনীতি বলতে যে অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে? সহজ ভাষায় যদি আমি বলি, আপনি এটা বলতে পারেন যে ব্যক্তিগত আয়, ব্যক্তিগত সঞ্চয়, ঠিক আছে? তারপরে হচ্ছে ব্যক্তিগত ব্যয় হইতে পারে। অর্থাৎ এগুলোর অ্যামাউন্ট কিন্তু কখনোই এত বড় হবে না, হ্যাঁ? মোটামুটি একটা মানে একটা লিমিটেশন থাকবে, ঠিক আছে? তবে যদি আমি সামষ্টিক অর্থনীতির কথা যদি বলি, সামষ্টিক অর্থনীতি মানেই হচ্ছে কি বৃহৎ বা বড় আকারের, ঠিক আছে? বড় আকারের বিষয়গুলো এগুলো অনেক বেশি আলোচনা করা হবে, ঠিক আছে? সামষ্টিক অর্থনীতিতে যেমন একটা পুরো দেশের জাতীয় আয় হইতে পারে, একটা দেশের দেশজ উৎপাদন হইতে পারে, ঠিক আছে? একটা দেশের মাথা পিছু আয় হইতে পারে। এটা মোটেও কি মানে কি বলে লাখ টাকার মতো না, এর চেয়ে তো বেশি টাকার মধ্যেই কিন্তু এগুলো থাকে নর্মালি। তো এই জন্যই আপনার ব্যষ্টিক অর্থ এবং সামষ্টিক দুইটার হচ্ছে একটা শাখা করা হয়েছে। ওকে, দুইটার তো অবশ্যই এটা অনেক গুরুত্বপূর্ণ, অবশ্যই পড়ে যাবেন, যেটা ইম্পর্টেন্ট বেশি। আর ব্যষ্টিক সামষ্টিক ভাবে আলাদাভাবে বিস্তারিত কিন্তু লেখা আছে। আর এখানে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানে ছোট ছোট উদাহরণ কিন্তু দেওয়া আছে, তো উদাহরণগুলো অবশ্যই ভালো করে পড়ে যাবেন, হ্যাঁ? কারণ এগুলো আপনাদের এমসিকিউতে আসতে পারে, হ্যাঁ? যেমন এই যে সরকারের আয় ব্যয় যেটা আমি বললাম, আবার মুদ্রাস্ফীতি, ঠিক আছে? মুদ্রাস্ফীতিটা কি এটা আমরা হচ্ছে পরবর্তীতে জানতে পারবো, সমস্যা নেই। আপাতত এতটুকু জেনে রাখেন, এটা হচ্ছে সামষ্টিক অর্থনীতির মধ্যেই পড়বে। আর আন্তর্জাতিক বাণিজ্য, তারপরে যা মোট বিনিয়োগ, এই যে জাতীয় উৎপাদন, ঠিক আছে? বেকারত্ব, এখন বেকারত্ব বলতে আমরা কি এক দুইজন বেকার বুঝি না, একটা দেশের মূলত হচ্ছে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় সাধারণত। তো আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তো এই ছিল হচ্ছে আজকের ক্লাস। ইনশাল্লাহ আমরা আজকের ক্লাসে অনেক কিছুই কিন্তু জানতে পারলাম। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে হচ্ছে অর্থনীতির যে 10টি যে নিয়ম বা নীতি সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, এটা অনেক গুরুত্বপূর্ণ আছে। ওকে, তো এটা অনেক ইজি ভাবে আমি চেষ্টা করব আপনাদেরকে এক্সপ্লেন করার। ওকে, তারপরেও যদি কোনো টপিক যদি আজকের ক্লাসে বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ওকে, আর আশা করি আপনাদের ইকোনমিক্সে কোনো ধরনের কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আর ইম্পর্টেন্ট গুলোই আমি পড়াবো যেগুলো হচ্ছে আপনাদের এক্সামের জন্য কাজে দিবে আর কি। ওকে, আর যারা যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজে জয়েন করতে চান তারা হচ্ছে স্ক্রিনে কিন্তু দেওয়াই আছে আমাদের ঠিকানা, চাইলে হচ্ছে আমাদের ফলো করে আমাদের পাশে থাকতে পারেন। ওকে, তো আমি আবির স্যার